টি-20 বিশ্বকাপের সুপার 8-এর লড়াই শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি সাউথ আফ্রিকা আর যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল হাসান। আজকের অতিথি আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপার 8 শুরু হচ্ছে। প্রথম প্রত্যাশা বোধ হয় বেটার উইকেট অ্যান্ড নো রেইন। অ্যাবসলিউটলি আমার মনে হয় যে এই দুটোই বাদ সেধেছে। বিশেষ করে ইভেন ওয়েস্ট ইন্ডিজেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচেস হয়েছে, কিন্তু পুরোপুরি মনে হয় ইউএসএর উপরে একটা কেমন যেন একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। পুরোপুরি শুধু রেইন না, দ্য কন্ডিশন অফ দ্য উইকেটস। সেটাই। কিন্তু আমি মনে করি যে এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ ব্যাটারদের প্রাধান্য দেখতে দেখতে একটু বোর্ড হয়ে যাচ্ছিলাম। আইপিএলের 250 রান করেও ম্যাচ জয় করার কোনো গ্যারান্টি নাই, চেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেজ হয়ে যাচ্ছে। সেই জায়গায় কেন যেন বোলাররা একেবারে মনে হয় বোলিং মেশিন ব্যবহার করলে যেমন তাদের হতো সেমন সেই পর্যায়ে চলে গিয়েছিল। সেই জায়গায় বোলারদের উত্থান, বোলারদেরও যে এই ফরম্যাটে কিছু করার আছে, সেটা উইকেটের কারণে হোক, ওয়েদারের কারণে হোক, তারা করতে সক্ষম হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক ইটস ব্যালেন্স থিংস আউট ভেরি নাইসলি প্রথম পর্বটা, অ্যান্ড সেটিং আপ নাইসলি ফর দ্য সুপার এইটস। ডেফিনেটলি। ইউএসের কথা যদি বলি, একটা সারপ্রাইজ প্যাকেজ। তারা বিশ্বকাপের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিল যে কিছু একটা তারা করে ফেলতে পারে। সেটাই হয়েছে প্রথম অংশগ্রহণ টি-20 বিশ্বকাপে এবং সুপার 8। প্রথম ম্যাচে তার আগেই তারা কিন্তু ইশারা দিয়েছিল বাংলাদেশকে, যখন 2-1 তারা সিরিজ হারায়। সেই জায়গায় তাদের সক্ষমতার ব্যাপারে একটা ধারণা হয়ে গিয়েছিল যে এরা কিন্তু বড় দলকে হারানোর তাদের সুযোগ থাকতে পারে। তারপরে তো পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচে দুবার হারালো ধরতে গেলে পাকিস্তানকে। সুপার ওভারে এসে পাকিস্তানকে এভাবে হারিয়ে দেবে সেটা কেউ এক্সপেক্ট করেনি। বাট আমার মনে হয় যে এত মিনি ওয়ার্ল্ড 11 ধরনের একটা দল, ইউএসএ, কানাডা, ওমান, ইউএই, এই দেশগুলো। তথাপি পার্ট টাইম ক্রিকেটার্স, নন প্রফেশনাল ক্রিকেটার্স এত ভালো ক্রিকেট খেলবে, তার মানে তাদের ভেতরে যে স্কিল সেটসগুলো আছে ডেভেলপ করার এত সুযোগ পায় না, এত গাইডেন্সও পায় না। নামি দামি কোচরাও রেগুলার করে না। স্টুয়ার্ট ল যে আমাদের আন্ডার-19 কোচ ছিল, সে হঠাৎ করে সেখানে যে কাজ শুরু করেছে। সেই জায়গায় আই গিভ দেম এ লট অফ ক্রেডিট যে তাদের মানে মন প্রাণ দিয়ে তারা ক্রিকেট খেলেছে, এবং সেই কারণে আমার মনে হয় তাদের এই সাকসেস এই পর্যন্ত। মন প্রাণ দিয়ে ক্রিকেট খেলার একটা ফলাফলও হাতে নাতে, কারণ হচ্ছে সুপার 8 ওঠার মাধ্যমে তারা 2026 টি-20 বিশ্বকাপ কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে, তাদের অটোমেটিকই চলে গেছে। সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নেই। আমরা যখন ওদের স্ট্রেংথ নিয়ে আলাপ করব, সেক্ষেত্রে সবচেয়ে বড় নাম তো অ্যারন জোন্স। আমি একটা আর্টিকেলে অ্যারন জোন্সের একটা কথা পড়ছিলাম যে সে এবং তাদের ওপেনার টেইলর দুইজন ওয়েস্ট ইন্ডিজে ভালো সাপোর্টার পাবে, মানে কারণ তারা ওই রিজিয়ন থেকেই। হ্যাঁ, সেটাই তো। সেটা মানে তাদের পারফরমেন্সকে আরো উজ্জীবিত করবে। বিষয়টা তো কিছুটা হলেও সেটা ম্যাটার করবে। ওই যে কিছু আলাপ ছিল যে এতদিন তো ইউএসএ তাদের হোম কন্ডিশনসে খেলেছে, নট দ্যাট দে ভেরি ইউজ টু দ্য হোম কন্ডিশন। এখন তারা কো-হোস্ট হয়েও কিন্তু একটু ডিফারেন্ট কন্ডিশনসে খেলবে। কিন্তু সেই জায়গায় অ্যারন জোন্সের কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ওয়েস্ট ইন্ডিজের যে লোকাল সাপোর্ট, ইট উইল বি হোম সাপোর্ট ফর ইউএসএ। কো-হোস্ট হিসেবে হোক আর দুজন তাদের হোম গ্রাউন্ড প্লেয়ার্স হোক, সেটার জন্য তারা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ থাকে। এবং যখন একদল দর্শক উজ্জীবিত হয়ে সাপোর্ট করতে থাকে দলকে, স্বাভাবিকভাবে এটা একটা রিয়াকশন প্লেয়ারদের মধ্যে হয়, তাদের বেস্টটা তার আরও ভালো করার জন্য, তাদেরকে খুশি করার জন্য। তো সেই জায়গা থেকে একটা ডেফিনেট অ্যাডভান্টেজ থাকবে ইউএসএ। এই ওয়ার্ল্ড কাপ দিয়ে অ্যারন জোন্সকে তো আমরা আলটিমেটলি গ্লোবাল স্টার হিসাবে ধরতে পারি। আপনি যদি তার স্ট্যাট দেখেন, 3টা ম্যাচ খেলেছে, একটা পরিত্যক্ত হয়েছে তাদের। 141 হচ্ছে মোট রান, গড়ও সেটাই, তার মানে সব নট আউট ছিল, যে কারণে 141 একবার আউট হয়েছে, 141 গড়। স্ট্রাইক রেট 160, মানে জাস্ট যে কোনো, মানে যে কারোর সাথে কম্পারেবল, যে কারোর সাথে যে কোনো দলের সঙ্গে কিন্তু খেলেছে। একটা বৃষ্টিবিঘ্নতা হওয়া ছাড়া সবগুলি বড় বড় দলের সঙ্গে খেলে কিন্তু তার এই পারফরমেন্সটা। তো এখানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই। এই না যে তারা মিনোজ অন্যান্য যে অ্যাসোসিয়েট মেম্বার তাদের সঙ্গে খেলে এই স্ট্রাইক রেটটা হয়েছে। দিস ইজ ইন দ্য ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। তো সেই জায়গায় এসে এত কনসিস্টেন্ট পারফরমেন্স সত্যি নজর কাড়ার মতো। অ্যান্ড অলসো এইটা ওই যে ওয়েস্ট ইন্ডিজের এক সারির খেলোয়াড় আছে যারা হয়তো ভাবে যে ওয়েস্ট ইন্ডিজের প্রপার দলে আমরা হয়তো সুযোগ পাবো না, তারা কিন্তু এত ক্লোজ প্রক্সিমিটি ইউএসএ যাওয়ার, ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আগে কিন্তু বেসবল খেলার জন্য অনেক যেত।
যেটা ক্রিকেটকে হার্ট করেছিল ওয়েস্ট ইন্ডিজে একসময়, এখন কিন্তু ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা লোকজন সেই ডোরটা ওপেন হয়ে গেল পুরোপুরি। অ্যাবসলিউটলি। আচ্ছা, আমরা যদি সাউথ আফ্রিকার আলাপে যাই, আমরা যে স্ট্রাইক রেটের কথা বলছিলাম, সাউথ আফ্রিকা তো স্ট্রাইক রেটের অভাব নেই। আপনি যদি ডিকক বলেন, ক্লাসেন বলেন, এভরিবডি, কিন্তু কাজের কাজ কিন্তু হয়নি এই ওয়ার্ল্ড কাপে। এবং আপনাকে একটা তথ্য দিয়ে আগে একটু হেল্প করি। এই বছর মানে এই ওয়ার্ল্ড কাপে সুপার মানে পাওয়ার প্লেতে প্রথম 6 ওভারে সবচাইতে বেশি উইকেট তারা হারিয়েছে এবং সবচাইতে কম রান তারা করা, এবং তারা শুধু উপরে আছে উগান্ডা এবং পাপুয়া নিউ গিনি। রান রেটের দিক থেকে পাওয়ার প্লেতে, এবং পাওয়ার প্লেতে তারা যে ভালো করেনি সেটা তো আমরা চাক্ষুষ প্রমাণ আছে, আমাদের গ্রুপেই তারা রেগুলার খেলেছে। সাউথ আফ্রিকার অনেক চিন্তার ব্যাপার আছে, তাদের টপ অর্ডার ক্লিক করছে না। একটা ব্যাপার তাদের ফেভারে যেতে পারে, এটা ক্রিকেট থেকে একটু বাইরে যদি বলি, কারণ তাদের চোকার্স বলা হয়। তারা নর্মালি প্রথম অবস্থায় কিন্তু ভালো খেলে, সুপার 8-এ ভালো খেলে, হয়তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যায়, ওই আসল জায়গায় যে তারা ধাক্কা করে। এবার কিন্তু তারা চোখ করতে করতে বেঁচে গেছে 4 রানে বাংলাদেশের সঙ্গে, 1 রানে নেপালের সঙ্গে। তো ব্যাড পিরিয়ডটা কি তাদের চলে যাচ্ছে কিনা এটা দেখার ব্যাপার আছে। টপ অর্ডার হ্যাজ নট পারফর্ম, হয়তো ডিফারেন্ট কন্ডিশনসে, ব্যাটার ফ্রেন্ডলি কন্ডিশনস আমরা এক্সপেক্ট করছি, সেই জায়গায় সাউথ আফ্রিকা ঘুরে দাঁড়াতে পারে। কতদূর যাবে জানি না, কিন্তু টপ অর্ডার এডেন মার্ক্রাম, কুইন্টন ডিকক, রিজা হ্যান্ড্রিক্স, এরা তো একেবারে রানের মধ্যে নেই। এরা যদি আজকের এই ম্যাচে যেটা তাদেরকে রিএস্টাবলিশ করতে পারে, তাহলে সাউথ আফ্রিকার জন্য বেটার প্রসপেক্ট থাকতে পারে পরবর্তী ম্যাচগুলোর জন্য। আপনি এডেন মার্ক্রামের কথাই বলছেন, অধিনায়ক। বাংলাদেশের অধিনায়ক যেমন অনেক চাপে আছেন, রান্না করে মার্ক্রামের অবস্থাও তাই। তবে তিনি অসাধারণ একটা ক্যাচ ধরেছিলেন, যে ক্যাচটার জন্য বাংলাদেশ সাফার করবে অনেক দিন, কারণ বাংলাদেশে জেতার কথা ছিল। মার্ক্রামের ক্যাপ্টেন্সি বা তার ইম্প্যাক্ট দলে কেমন দেখছেন? আমার মনে হয় মার্ক্রাম ইজ এ লেড ব্যাক ক্যাপ্টেন, কিন্তু অনেক ক্যাপ্টেন আছে মাঠে তার বিচরণটা লক্ষণীয় হয়ে দাঁড়ায়, অনেক মার্শালিং স্ট্রোক, হাত পা নেড়ে অনেক ট্রাফিক ডিরেক্ট করে এবং তার ইম্পোজ করতে চায় ক্যাপ্টেন্সি। বাট হি ইজ লেড ব্যাক ক্যাপ্টেন ইন সেন্স সে সিচুয়েশনাল ওয়ে বুঝে সে বোলিংয়ে, বিশেষ করে বোলারদের যেভাবে হ্যান্ডেল করেছে, ইটস ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। কিন্তু ইভেন কথাবার্তা বলে যখন এডেন মার্ক্রাম, সফট টোনে গুছিয়ে কথা বলার যে একটা ব্যাপার আছে, ওই বডি ল্যাঙ্গুয়েজটা ইজ নট অ্যানিমেটেড আর আউট গোয়িং, সো কুল কাম অ্যান্ড কালেক্টেড। আমার মনে হয় ইন দ্য লং রান তার জন্য, মানে সাউথ আফ্রিকার জন্য ঠান্ডা মাথার একজন অধিনায়কের প্রয়োজন ছিল। মার্ক্রাম মাইট বি দ্যাট ম্যান। ডেফিনেটলি। আমরা যখন তাদের বোলিং অ্যাটাকের দিকে তাকাবো, ব্যাটাররা যদিও ব্যর্থ সোফার, সাউথ আফ্রিকা 4টা উইন পেলেও বোলাররা কিন্তু সুপার ফর্মে। আপনি যদি নরকিয়ার কথা দেখেন, বার্টম্যান, যিনি ধরতে হবে দুর্বল উইং বোলিংয়ে, কিন্তু তিনি কিন্তু ভালো করেছেন। রাবাদা বরঞ্চ এখনও তার বোধহয় বেস্টটা পেন্ডিং। আবার মহারাজের জায়গায় তাবরেজ শামসি খেলতে নেমেই কিন্তু বাজিমাত করেছেন। সব মিলে দারুণ একটা সিচুয়েশন বোলিংয়ে। অ্যাবসলিউটলি। ওটাল বার্টম্যানের কথা বলি, কেউ জানতো না, কেউ তার নাম শোনে না, এবং সাউথ আফ্রিকার কজন নাম শোনে সেটাও আমি একটু সারপ্রাইজ হবে যে অনেকে জানে কিনা। প্রথম বল টি-20 বিশ্বকাপে হি গট আ উইকেট, তারপরে তার কনসিস্টেন্ট পারফরমেন্স খুব ইমপ্রেসিভ। খুব দীর্ঘদেহী খেলোয়াড় না, কিন্তু ওই স্কেডি বলস খুব দারুণভাবে করে, খুব অ্যাকুরেসি, তার ডিসিপ্লিন, বোলিংয়ের যে ডিসিপ্লিনটা খুব কনসিস্টেন্ট। সেই জায়গায় অ্যাজ ইউ মেনশন কাগিসো রাবাদা, যার কাছ থেকে এক্সপেক্টেড যে সে উইল বি দ্য স্ট্রাইক ফোর্স, লিডার অফ দ্য প্যাক, মানে পেস প্যাক, সেই জায়গায় তার ঘাটতিটা কিন্তু অনেকাংশে পূরণ করে দিয়েছে ওটনেল বার্টম্যান, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড। ওইটাও সাউথ আফ্রিকার জন্য ভালো। বাংলাদেশের মতোই বোলাররা তাদের কাজ করে দিয়েছে, ভাগ্য যে দুই দলের জন্যই যে ব্যাটাররা এখন অনেক কিছু করার বাকি আছে। সেটাই। টপ ফর্মে থাকা কোনো প্লেয়ার যদি কোনো বিশ্বকাপের শুরুতে ঘুমিয়ে থাকে, সেটা আমাকে আতঙ্কগ্রস্ত করে, কারণ সামথিং ইজ পেন্ডিং। মানে যেটা আপনি কাগিসো রাবাদার কথাই বলেন, কিংবা এরকম অনেকেই যারা ঘুমিয়ে আছেন। কিন্তু এর মধ্যে ডিফারেন্ট রোল প্লে করতে দেখছি আমরা ডেভিড মিলারকে। তার ব্যাটিং স্টাইল পরিবর্তন করে কিন্তু তিনি ম্যাচ জিতিয়েছিলেন নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপ পর্বে, কিন্তু তার ক্যাপাবিলিটি বা তার যে ব্যাটিং স্টাইলের কথা বলছি, এটা তো বিধ্বংসী, মানে অ্যাজ গুড অ্যাজ এনিবডি এলস। যেই দলে কিলার মিলার আছে, এবং যেই দলে 100 ক্লাসেন আছে, এবং তারা কিন্তু যতটা রানই হয়েছে টপ অর্ডার ফেল করার কারণে মিডল অর্ডার কিন্তু এই দুইজনই রানগুলি সংগ্রহ করেছে এবং সাউথ আফ্রিকা একটা জায়গায় নিয়ে গেছে, জিয়ে রেখেছে এ পর্যন্ত আসার ব্যাপারটা। তো মিলার, ইউ আর ভেরি রাইট, বাট এটা কি যে আমি আমার পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি আছে, আই ক্যান টেক এনি বোলিং এ পার্ট, কিন্তু আমি বোলারকে স্পেস দেওয়ার ব্যাপারটা, অ্যাজ ইউ মেনশন, যে তার স্ট্রাইক রেটটা কমিয়ে এনে
যখন বিপদে পড়েছে টপ অর্ডার ধসের পরে, তখন যে সেন্সিবল ক্রিকেট খেলা প্রয়োজন, এরা সব এক্সপিরিয়েন্স খেলোয়াড়, কোন অবস্থায় কি করতে হয় এবং দলকে বাঁচিয়ে ইভেন্চুয়ালি দলকে জেতানোর ব্যাপারে মিলার প্লেড এ বিগ রোল। তার ট্রু সেলফটা দেখি নাই, যখন ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকস হবে ক্লাসেন আর মিলার উইল বি দ্য টু ম্যান, কিন্তু তাদের নির্ভর করতে হবে ফ্রম এ গুড স্টার্ট। পাওয়ার প্লেতে যদি টপ অর্ডার গুড স্টার্ট দেয়, তাহলে তাদের যে স্বাভাবিক ন্যাচারাল গেম যেটা, সেটা তারা খেলতে পারবে, নাইলে ওই চাপটা কন্টিনিউ করবে এবং তাদের ধরে খেলতে হবে। একই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে, কিন্তু সাউথ আফ্রিকার বাংলাদেশের কাহিনী এক, একদম মানে টপ অর্ডারে রান নেই, বোলাররা সুপার, সেইভাবেই তারা প্রসিড করেছে। এখন বাকিটা দেখা যাক যে পরবর্তীতে কী হয়। আমরা একটু আবার ইউএসএতে ব্যাক করি। স্টুয়ার্ট লর একটা বড় ইম্প্যাক্ট দেখতে পেলাম আমরা, মনে হয় স্টুয়ার্ট ল ইজ এ ভেরি গুড কোচ, বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ে, শুধু আন্ডার-19 না, মেন টিমেও ছিলেন। বাট তিনি ইউএসএ দলকে এত কুইক সময় যেভাবে অর্গানাইজড করেছেন, এটা তো অবশ্যই প্রশংসা করতে হবে। অবশ্যই করতে হবে, বিশেষ করে যখন একটা দলে বিভিন্ন দেশের খেলোয়াড়রা আছে, বিভিন্ন ধরনের ওয়েতে তারা ক্রিকেট কিন্তু প্রশিক্ষণ হয়েছে। এক এক দেশের কালচার এক এক রকম, এক এক দেশের অ্যাপ্রোচ এক এক রকম। তার চেয়ে বড় মাথা ব্যথা তার জন্য সবসময় তো সেই সবগুলো ক্রিকেটের সঙ্গে পাচ্ছে না, যে পার্ট টাইমার্স, যেটা বলছিলাম, চাকরি করছে, পার্ট টাইম ক্রিকেট খেলছে, সন্ধ্যা এসে প্র্যাকটিস করছে, উইকেন্ডে করছে। তো কত অল্প সময়ের মধ্যে সে এই সবাইকে জড়ো করে একটা কোহেসিভ ইউনিটে ট্রান্সফর্ম করেছে। অল ক্রেডিট টু স্টুয়ার্ট ল। আমি তাকে খুব কাছে থেকে রিসেন্টলি যখন আন্ডার-19 টুর্নামেন্ট হয় তখন কোচ ছিল আমাদের, ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছি। ওই অ্যানাদার ওই যে লো কি অপারেটর যেরকম আছে, ক্যাপ্টেনের কথা বলছিলাম মাকরাম, স্টুয়ার্ট ল কিন্তু অ্যাজ এ কোচ ওই অনেক মানে অ্যানিমেটেড, অনেক অনেক এইটা করো, এটা করতে হবে, এটা আমার কথা শুনতে হবে, হ্যান ত্যান না, বুঝে শুনে সে জায়গা মতো জিনিসগুলি ঠিক স্লটে ফেলে দিচ্ছে। সেই জন্য ইউএস এর মতো একটা অ্যাসোসিয়েট মেম্বার has come so strongly into the world arena. একটা মজার স্ট্যাট, ইউএসএ এবং সাউথ আফ্রিকা এই প্রথম দেখা হচ্ছে টি-20-তে, এবং সেটা একটা ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ। অনেক, আমার মনে হয় আরও দু একটা ম্যাচ হয়েছে, কারণ অ্যাসোসিয়েট মেম্বাররা তো সাধারণত এমনিও বড় দলগুলি ফুল মেম্বারদের সঙ্গে সুযোগ পায় না। যেহেতু এবার 20টা দল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, ওই ইউগান্ডা, পাপুয়া নিউ গিনি এবং ইউএস এর মতো দলগুলো, ওমানের মতো দলগুলো সুযোগ পাচ্ছে বড়দের সঙ্গে প্রথম ম্যাচ খেলার, এবং বিশ্বকাপে, এবং যখন পুরো বিশ্ব ক্রিকেট বিশ্ব অন্তত দেখছে, এবং এইটা তাদের জন্য কি বিশাল একটা অর্জন। শুধু অর্জন না, ইট উইল ক্রিয়েট দ্যাট ইন্টারেস্ট। নেপালে যে ধরনের ক্রিকেটিং ইন্টারেস্ট, নেপাল বাংলাদেশ খেলার সময় নেপালি সাপোর্টার্স ওয়ার মোর এভিডেন্ট দ্যান বাংলাদেশি সাপোর্টার। এইটা একটা বিরাট ফ্যাক্টর, এবং নেপালের সাকসেস অ্যাজ এ অ্যাসোসিয়েট মেম্বার, তাদের কিন্তু খুব দ্রুত তাদের ক্রিকেটের উন্নতি হবে আমি দেখতে পাচ্ছি। নেপাল আসলে মন জয় করা ক্রিকেটটা খেলেছে, এটা সত্যি কথা, হোল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে। আমরা যদি এন্টিগার যে নর্থ সাউন্ড স্টেডিয়াম, স্যার ভিভিয়ান রিচার্ডসের নামে, তো ওই স্টেডিয়ামের যদি ট্র্যাক রেকর্ডটা দেখি, উইকেটটা 150-র আশেপাশে আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দেখেছি। ফলে এটা কিন্তু এক হিসাবে এই ওয়ার্ল্ড কাপের স্ট্যান্ডার্ড উইকেট বলা যায়, মানে যেহেতু অনেক রান হচ্ছে না, আবার কিছু উইকেটে আমরা দেখেছি 120-22-এও ফাইট হয়ে যাচ্ছে, রেজাল্ট হয়ে যাচ্ছে। ফলে এই জায়গার উইকেটটা তো বোধহয় তুলনামূলক বেটার। তো এক্সপেকটেশন ছিল। ওয়েস্ট ইন্ডিজে তো রেগুলার খেলা হচ্ছে, যেরকম নিউ ইয়র্কের ড্রপ এন্ড পেজ কতদিন আগে পিচ সেট করা হলো, ডালাসের উইকেটও বিশেষ করে বৃষ্টির কারণে একটু এফেক্টেড ছিল, লর্ডার হিলে তো বৃষ্টির কারণে 2-3টা ম্যাচ পন্ডই হয়ে গেল। তো সেই জায়গায় তুলনা করলে নর্থ সাউন্ডের উইকেটটা বহু বছর ধরে খেলা হচ্ছে, অ্যান্টিগার মাঠ, স্যার ভিভিয়ান রিচার্ডসের নামে স্টেডিয়াম। 150 would be the part definitely, কিন্তু যদি মানে আরও বেটার ওয়েদার কন্টিনিউ করে তাহলে 170 could be expected. সো ব্যাটাররা একটু হয়তো বা হাফ ছেড়ে বাঁচবেন যে আমেরিকা থেকে বের হয়ে প্রপার ক্রিকেটিং গ্রাউন্ডগুলোতে, যেখানে অনেক দিন ধরে খেলা হচ্ছে, সেই জায়গায় এসেছে। একটা প্রবলেম হয় কি, এই সবগুলো আইল্যান্ড নেশনে এক্সেপ্ট ফর গায়ানা, যেটা মেইনল্যান্ডে, সাউথ আমেরিকার মেইনল্যান্ডে, ওয়েদার খুব মানে যেহেতু আইল্যান্ড, চারিদিক থেকে ঘুরে ঘুরে বৃষ্টি আসার একটা সম্ভাবনা থাকে, মানে ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো ঘটনা ঘটে না, কিন্তু ইন্টারাপ্টেড হচ্ছে। এবং সেই জায়গাটাতে একটা দল যদি একটু মোমেন্টামে থাকে, বৃষ্টি হলো, ওই মোমেন্টামটা লস হলে, বিশেষ করে ব্যাটারদের মধ্যে, সেই জায়গায় কিন্তু একটা ওই ফ্লোটের মধ্যে একটু বাধা আসে। সেই জিনিসটা হতে পারে। আজকে আমি রিপোর্টে পড়ছিলাম যে মেঘাচ্ছন্ন আছে, নো চান্স অফ রেইন, বাট ইউ নেভার নো উইথ অ্যান আইল্যান্ড নেশন।
সেটাই আমি আপনাকে এই কথাটা বলে সাপ্লিমেন্ট করতাম যে রেইনের প্রেডিকশন নাই, কিন্তু যে আসবে না সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, যেহেতু মেঘলা থাকবে। একই সঙ্গে যদি এই মাঠের স্মৃতিচারণের কথা বলি, যার নামে এই মাঠটা, আমার বিচারে তিনি সর্বকালের সেরা ক্রিকেটার। আমি অন্যতমও বলবো না, আমি সেরা ক্রিকেটার মানি তাকে। আমি জানি নিশ্চয়ই আপনিও তার বিগ ফ্যান, এবং এটা দলের ক্রিকেটারদের নিশ্চয়ই অনুপ্রেরণা করবে যে এই স্টেডিয়ামে খেলা। অ্যাবসলিউটলি। এবং স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে আমার একবার ইন্টারাকশন হওয়ার সুযোগ হয়েছিল ডাবলিনে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলছিল তখন। আমরা বাংলাদেশ থেকে গিয়েছিলাম, কিন্তু বিবিসির থেকে একটা কমেন্ট্রি বক্স ছিল, সেখানে স্যার ভিভ আর আমি প্রায় 15-20 মিনিট কমেন্ট্রি করেছিলাম। নাইস মোমেন্ট। অ্যান্ড হি ইজ এ ফ্ল্যামবয়েন্ট পারসন, মানে ব্যাটে যেরকম তোলপাড় করে দিয়েছে, অ্যান্ড আই এগ্রি উইথ ইউ, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স ব্যাটার হিসেবে অন্তত। ডেফিনেটলি। কিন্তু আমি একজনকে আরেকটু ভালো লাগে, আচ্ছা, স্যার গারফিল্ড সোবার্স, সোবার্স। যে ব্যাটে বলে, মানে অলরাউন্ডার হিসেবে সোবার্স আমার মনে হয়, আমার যেহেতু আমি একটু বুড়ো মানুষ, অনেকদিন পিছনে যাই, সোবার্সকে আমি অ্যাকসেপ্ট। অবশ্য ইভেন ভিভিয়ান রিচার্ডসও রিসেন্ট না তো, বাট ওই এই যে আমরা টি-20 এখন যে সব প্রায় হওয়া সব ব্যাটসম্যানই যেভাবে ব্যাটিং করছে ধুমধারাক্কা, টেস্ট ম্যাচে স্যার ভিভ রিচার্ডসকে এই মানসিকতা নিয়ে, এই স্কিল সেট ভিভিয়ান নিয়ে রিচার্ডের বেলা খেলতে একটা দেখা জিনিস আপনার সঙ্গে আমি একটু অ্যাড করি জাস্ট, যে সবসময় ধরা হয় কি, যে ব্যক্তি তার সময়ের আগে তার খেলাটা খেলে, তিনি ওয়ানডে খেলতেন টি-20 মেজাজে ওই সময়, সেটাই মানে বলছিলাম। খুব অ্যাগ্রেসিভ ছিলেন, এটা একটা বড় পয়েন্ট ছিল। এবং এখন যে আমরা অ্যারোগেন্সিটা দেখি, তিনি ঠিক অ্যারোগেন্ট না, কিন্তু একটা ড্যাম কেয়ার ব্যাপার ছিল তার মধ্যে, তার চলাচলতিতে। সোয়াগার আমরা বলি, যে যখন মাঠে হেঁটে নামতো ব্যাট করতে, তার ওই যে ভাব, যেটা হাঁটার ভাবটা, সোয়াগার বলে, কিন্তু এখনো আছে তার, এখনো আছে, ইটস ন্যাচারাল, কিন্তু ওটা এক্সেপশনাল ছিল। কলার উঁচা করে মাঠে নামছে যখন একটা, তখনই মানে কিছু ঘটতে যাচ্ছে। আচ্ছা, এই ভেন্যুর দিকে বাংলাদেশকেও একটু নজর রাখতে হবে, কারণ এখানেই কিন্তু বাংলাদেশের দুটো ম্যাচ, 21 তারিখে অস্ট্রেলিয়া, 22 তারিখে ভারত, এবং এই উইকেটের দিকে আমরাও নজর রাখবো। এবং এই সূত্র ধরে আমরা একটু বাংলাদেশে সুইচ করতে চাই। বাংলাদেশের সোফার তারা অলরেডি প্র্যাকটিস গ্রাউন্ড, মানে একটা প্র্যাকটিস সেশন পার করে ফেলেছে। আপনি কি 11-এর কোনো চেঞ্জ দেখেন এই সিচুয়েশনে? নট রিয়েলি, উইনিং কম্বিনেশনই তো বলা যেতে পারে, তাই না? 3টা ম্যাচ 4টার মধ্যে জিতে এসছে, সেই জায়গায় একটা চিন্তা ভাবনা হতে পারে মানুষের, যে যদি শরীফুল কমপ্লিটলি ফিট হয়, তাকে ইনকর্পোরেট করতে গেলে তো আবার কার জায়গায়? অল থ্রি পেস বোলার্স আর ডুইং এক্সিডিংলি ওয়েল, কেউ কারো কম না, তো সেই জায়গায় কাকে বাদ দেওয়া যাবে? এবং আমার মনে হয় দেল কন্টিনিউ প্রথম ম্যাচটা অন্তত পরিবর্তন না করে একটু দেখে ব্যাটারদের, কিন্তু এটা একটা চিন্তার ব্যাপার, তাদের মধ্যে থেকে যারা ভালো না করবে, সেখানে পরবর্তী ম্যাচে পরিবর্তনের একটা সম্ভাবনা। ব্যাটার অপশন তো কম, ব্যাটার ঘুরে ফিরে আবার সৌম্য, এছাড়া তো ব্যাটার নেই। হ্যাঁ, জাকের আলীকে আনা হয়েছে, জাকের আলীও অতটা ক্লিক করেনি। হ্যাঁ, ব্যাটিং ডিপার্টমেন্ট ইজ এ হেডেক, আমাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। মানে যারা আছে তাদেরকেই পারফর্ম করতে হবে। সেটাই। আমি খুব বেশি পরিবর্তন অন্তত প্রথম ম্যাচটাতে দেখি না। পরবর্তীতে অস্ট্রেলিয়াকে যদি একটু ঘাম ঝরাতে পারে বোলার আর্লি স্টেজে, যেটা তারা করতে সক্ষম হয়েছে, কিন্তু ওই যে অ্যাডেড বেনিফিট ছিল বোলার ফ্রেন্ডলি উইকেট, সেটা কিন্তু এখানে আমরা তো আলাপ করছিলাম, ওটা হবে না। সেই জায়গায় আমার মনে হয় আর একটু ডিসিপ্লিন বোলিং করতে হবে। মাঝে মাঝে ওইখানে বল ছেড়ে দিয়েও এমন সময় দেখা গেছে একই স্পিডে, একই লেংথে, একটা এখানে যাচ্ছে, একটা এখানে যাচ্ছে। This is not going to happen. There will be consistent bounce. এইখানে বোলিং ডিসিপ্লিনটা আরও মানে অ্যাকুরেট করতে হবে। প্রাথমিক লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে সুপার 8-এ ওঠা, এখনকার যে ম্যাচগুলো সেগুলো আগের চেয়ে অনেক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। এই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসান, এই সিনিয়র প্লেয়ারদের তাদের করণীয়টা তো আর একটু বেশি, যেহেতু একটা বড় অংশ অফ ফর্মে আছে। কিন্তু আমি এটাই আমার কাছে মানে মনে হয় ঠিক না, যে এই দুজনের কেন সব সময় করতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ কনসিস্টেন্টলি কেন দলকে বাঁচাতে হবে, কেন টেনে নিয়ে যেতে হবে? ডু দ্য জব, যাদের দায়িত্ব টপ অর্ডারে, তাদের দায়িত্বটা পালন করতে হবে, সোজা কথা। নাহলে ওই হয়তো বা অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে এই সিনিয়রিটি, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে তারা বের করে আনতে সক্ষম হয়েছে, বা একটা রানকে এক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু এগেনস্ট স্ট্রং বোলিং অ্যাট্যাকস সেইখানে কিন্তু এই একই ঘটনা ঘটবে না। সো যাদের যেখানে যা দায়িত্ব, পাওয়ার প্লে ওভার্স, ভালো ইউটিলাইজেশন, ডু নট লুজ টু মেনি উইকেটস, সেই জায়গাটা করে দিলে কিন্তু এই দুজন আবার জ্বলে উঠবে। কিন্তু তাদের উপরে যদি গত ম্যাচগুলোর মতো চাপ প্রয়োগ করা হয়, তাহলে ভালো বোলিং অ্যাটাক, ভালো
টিমের বিরুদ্ধে তারা কিন্তু ওই সাকসেসটা নাও আসতে পারে। আপনি যে টপ অর্ডার যার যে রোলের কথা বলেন তানজিদ তামিম কয়েকটা ম্যাচে স্টার্ট পেয়েছেন এবং কোনো সন্দেহ নেই বাংলাদেশের ফিউচার হিরোদের একজন সে, তার প্লেইং স্টাইল এবং সোফার যতটুকু দেখা গেছে একটা লক্ষণ আছে, তার কাছ থেকে একটা গুড স্টার্ট তো বেশি জরুরি। গুড স্টার্ট জরুরি, কিন্তু প্রথম বলে যে ডাউন দ্য লাইন যে উড়িয়ে মারতে চায়, দ্যাট ইজ নট অন। এটা টি-20 ক্রিকেট, কিন্তু প্রথম বল একটা নতুন দল একটা নতুন মাঠে এসে ইউ জাস্ট ডোন্ট প্লে দ্যাট শট। একদম এটা মানে কি বলবো, প্রসপেক্ট ভালো হ্যান ত্যান, কিন্তু অ্যারোগেন্ট হওয়া বা আমি ফাটিয়ে ফেলবো এটা নেপাল দল, এরা কিছুই পারবে না প্রথম অবস্থা থেকে, জাস্ট ডোন্ট ডু দ্যাট। বি সেন্সিবল, বলকে সমীহ করে খেলা, বলের গুণগত মান দেখে খেলা। কারণ তার আগে এই না যে বাংলাদেশ আগের ম্যাচগুলোতে খুব কনফিডেন্টলি জয়লাভ করেছে, সব ব্যাটাররা রান পেয়েছে। যখন রানের খরা যে কোনো প্রতিপক্ষ হোক, তার আগে দুদিন আগে নেপাল 1 রানে মাত্র সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছে, সেই নেপালকে হালকা করে দেখা। ইজ অ্যাটিটিউড নিডস টু চেঞ্জ। যদি আমার দায়িত্ব, আমি ওপেনিং ব্যাটার। আর আরেকটা বিষয় আমার কেন যেন মনে হয় আমাদের ওপেনিং ব্যাটার 20 ওভারের খেলা, সবগুলো বল বোধহয় মারতে হবে। ইউ হ্যাভ এনাফ টাইম, 3-4টা ডট বল, গিভ স্পেস টু দ্য বোলার। বোলার ভালো বল করলে তাকে সমীহ করে খেলা। বোলার ফ্রাস্ট্রেটেড হলে কিন্তু নিজের অ্যাডভান্টেজটা চলে আসবে, সেটার জন্য অপেক্ষা করো। কিন্তু তড়িঘড়ি করে খেলতে গেলে, প্রথম বলে 4 মারতে গেলে আউট হয়ে ফিরে আসবে। ওই ধাক্কাটা সহ্য করা কিন্তু সব দলের হয় না, যেটা আমাদের টপ অর্ডারে হয়েছে। সবাই নিজের উপর চাপ নিয়ে ফেলছে। আচ্ছা, উইকেট যখন রিড করা হয় মূলত তো কোচ ক্যাপ্টেন মিলে একটা টসের জন্য যে কি নেওয়া হবে না নেওয়া হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরও তো উইকেট রিড করাটা দরকার, কারণ আপনার প্লেইং স্টাইল ঠিক করার জন্য। আপনার কি মনে হচ্ছে সেই জায়গাটা একটা ঘাটতি থেকে যাচ্ছে বারবার? অবশ্যই ঘাটতি থেকে যাচ্ছে। সব প্লেয়ারদের শুধু ব্লেম করে লাভ নাই। আমার মনে হয় ওই উইকেটের নেচারটা, কমেন্টেটরদের যারা এক্স প্লেয়ার্স মোস্টলি দে নো দ্য উইকেট, সব জায়গায় পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু আজ করছে ওদের মিসরিড করে যাচ্ছে ইউএসএ উইকেটগুলো, যেগুলি ট্রেডিশনালি আমরা জানি নর্থ সাউন্ডের উইকেটের ব্যাপারে, যে তাদের হিস্ট্রি কী আছে, কিভাবে ব্যবহার করবে উইকেটগুলো, নেচার কি উইকেটের, সেখানে ইটস ইজিয়ার টু রিড। কিন্তু ওই ড্রপ এন্ড পেচ 1 মাস আগে করা, ওটা বোঝার ক্ষমতা তো আসলে ইভেন ফোর্ট লডারহিল তো বৃষ্টির জন্য বোঝার উপায় নাই, ঢাকাই ছিল, এবং যখন বৃষ্টির কারণে ঢাকা থাকে, তারপরে কাভার্স রিমুভ করলে ওই উইকেটের নর্মাল নেচার থেকে একটু সরে যায়। তো রিডিং দ্য উইকেট, হ্যাঁ, দায়িত্ব অবশ্যই প্রতিটা খেলোয়াড়, যার যার নিচের ব্যাটাররা দেখবে যে কোন এক্সপেকটেশন, কীভাবে মোকাবেলা করতে হবে, অপোজিশনের স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস দেখতে হবে উইকেটের সঙ্গে। কিন্তু ইউএসএতে এটা সব দলের জন্য একটু ডিফিকাল্ট ছিল। ইট উইল বি ইজিয়ার টু রিড দ্য উইকেট ওয়েস্ট ইন্ডিজে। ডেফিনেটলি। শামীম আশরাফ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল বেলা 12:30টায় আরেকজন অতিথিকে নিয়ে দেখা হবে এই অনুষ্ঠানে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।